নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ পিবি স্যার। আশা করছি তোমরা সবাই ভালো আছো, চুটিয়ে প্রিপারেশন নিচ্ছ এবং নিজের অভিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছ। 2015 সালের ডব্লিউবিসিএস এর 10টা কোশ্চেন করিয়েছিলাম ইংলিশের। আজকে বাকিগুলো করিয়ে দেবো। 15টা কোশ্চেন খুব স্পিডে করাবো এবং যারা প্রতিদিন ভিডিও দেখো তারা জানো যে আমি শুধুমাত্র অ্যান্সার সলভ করাই না, তোমাদের সঙ্গে সঙ্গে কিছু তার রিলেটেড গ্রামাটিক্যাল অ্যাডভাইসও দিই, যেগুলো তোমাদের পরবর্তীকালে বিভিন্ন কোশ্চেনে কাজে লাগবে। তো যদি ভালো লাগে যে আমার প্রচেষ্টা, যে তোমাদের ভালো লাগছে এবং আমরা কিছু শিখতে পারছি, তাহলে একটু শেয়ার করো গ্রুপে, তোমাদের গ্রুপে, ইনস্টাগ্রাম গ্রুপ বলো, হোয়াটসঅ্যাপ গ্রুপ বলো, যেখানে যেখানে পারো শেয়ার করে দাও, যাতে বেশিরভাগ লোকের কাছে বা ছাত্রছাত্রীর কাছে ভিডিওটা পৌঁছতে পারে। আজকে 11 নম্বর থেকে শুরু করব। চোখ রাখো 2015 সাল ডব্লিউবিসিএস প্রিলিমিনারি ইংলিশ। সরি, হ্যান্ড ইন গ্লোভ মিনস, হ্যান্ড ইন গ্লোভ ইজ অ্যান ইডিয়াম। ইডিয়ামের আমি আলাদা ভিডিও বানাই, ইডিয়ামের প্রচুর ভিডিও আমি আপলোড করেছি বিভিন্ন পরীক্ষার, এসএসসি এবং সিএইচএসএল এর, সেটাও দেখবে। এবং এরপরেও আমি ইডিয়াম, প্রিপোজিশন, টেন্স ভিডিও অল্টারনেটলি করতে থাকবো বিভিন্ন পরীক্ষার যেগুলো এসছে। হ্যান্ড ইন গ্লাভ মানে হচ্ছে ইন্টিমেট টার্মস। ইফ টু পিপল আর হ্যান্ড ইন গ্লাভ, তার মানে হচ্ছে তারা ইন্টিমেট, তাদের রিলেশনশিপ খুব ভালো। দিস ইজ আ পিওর ইডিয়াম হুইচ ইউ নিড টু রিমেম্বার, আদারওয়াইজ এটা হঠাৎ করে দেখে নাও পারতে পারো। সো হ্যান্ড ইন গ্লাভ, এরকম কয়েকশো আছে ইডিয়াম যেগুলো মনে রাখতে হবে। হ্যান্ড ইন গ্লাভটা হচ্ছে ইন্টিমেট টার্মস বোঝাতে আমরা ব্যবহার করি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, মাদার সেজ ইউ ড্যাশ টু গো টু দ্য মার্কেট অ্যাট ওয়ান্স। আমি বলেছিলাম যে কিছু কিছু কোয়েশ্চেন থাকবে যেগুলো আমাদের অপশন থেকে করতেই হবে। এখানে দেখো হ্যাভ টু হবে। হ্যাভ টু মানে হচ্ছে ইউ মাস্ট, হ্যাভ টু গো টু দ্য মার্কেট অ্যাট ওয়ান্স। কেউ যদি বলে স্যার আর টু হবে না কেন, ইউ আর টু গো টু দ্য মার্কেটও হওয়া গ্রামাটিক্যালি ভুল নেই, কিন্তু মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে হ্যাভ টু, যেতেই হবে সেই সেন্সে। মা বলেছিল তোমাকে মার্কেটে যেতেই হবে, সেই সেন্সে হ্যাভ টু হচ্ছে। আর শ্যাল টু হয় না, উইল টু হয় না, উইলের পর শ্যালের পর টু বসে না, ওই দুটো এলিমিনেট করে দাও। আর টু হ্যাভ টুর মধ্যে কনফিউশন হলেও হ্যাভ টু বসাতে হবে, যেহেতু দিস ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট। নেক্সট নাম্বার 13, ড্যাশ ফলস ইজ ইজি, ফল্ট ইজ ইজি। এখানে দেখো টু বিগিন ফল্ট, বিগিন ফল্ট, ফল্ট শুরু করা হতে পারে না। টু বেরি ফল্ট, বেরি মানে কবর করে দেওয়া, হতে পারে কবর দিয়ে দেওয়া ফলটাকে, ভেরি ইজি। টু রিড ফল্ট, রিড মানে ফল্ট খোঁজা, এটাও হতে পারে। টু ফাইন্ড ফল্ট ইজ ভেরি ইজি। মানুষের ভুল খুঁজতে পারা, খোঁজা সব থেকে সোজা, নিজের ভুলটা খুঁজে পাওয়া সবচেয়ে কঠিন। সো দিস ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটাই যাচ্ছে, বাকিগুলো অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না, যদিও এর মধ্যে একটা দুটো বসলেও মিনিং দাঁড়াবে, কিন্তু আমাকে মনে রাখতে হবে যে কোনটা বেস্ট। এখানে চারেরটা বেস্ট। নাম্বার 14, কোয়েশ্চেন নাম্বার 14, একটা গ্রুপ ভার্ব বসাতে বলেছে 14 এ, ফ্রেজাল ভার্ব। দেয়ার ওয়াজ এ ড্যাশ অন দ্য মিডনাইট ট্রেন, ড্যাশ অন দ্য মিডনাইট ট্রেন, হোল্ড আপ, হোল্ড ইন, হোল্ড, হোল্ড আউট। কোনো কোনো জায়গায় একটা ভুল অ্যান্সার দেওয়া আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন আনসার দেওয়া আছে, আমি দেখেছি, কিন্তু কারেক্ট অ্যান্সার শুড বি হোল্ড আপ। হোল্ড আপ মানে হচ্ছে ডিলে। হোল্ড আপের পর একটা অন বসে, হোল্ড আপ অন অ্যাকচুয়ালি মানে ডিলে। হোল্ড আপ অন দ্য মিডনাইট ট্রেন, হোল্ড আপ মানে একটা গ্রুপ ভার্ব, সেটা মানে হচ্ছে ডিলে, দেরি হওয়া, বিলম্ব হওয়া। ওকে, এটা ছাড়া কিছু বসবে না। দিস ইজ দ্য রাইট আনসার, এটা মাথায় রেখো। দিস ইজ এ ডিফিকাল্ট ওয়ান, কারণ এটা অনেকেরই ভুল হতে পারে। হোল্ড আউট হবে না, হোল্ড আপ হবে। কিন্তু হেল্ড আপ মানে হচ্ছে কোনো কিছু আটকে থাকা। যদি কেউ শুনে থাকো কমন কনভারসেশনে, তাহলে তার মাথায় চলে আসবে হোল্ড আপই হবে। ওকে, এটা একটা যদিও ফ্রেজাল ভাবের মতো ব্যবহার হচ্ছে, কিন্তু দেয়ার ওয়াজ এ হোল্ড আপ বলা হচ্ছে, ঠিক আছে। সো যেন মনে হচ্ছে নাউনের মতো এর ব্যবহার। ওকে, ইনসার্ট দ্য কারেক্ট অ্যাডভার্ব ফ্রেজ ইন দ্য ব্ল্যাঙ্ক পেজ। ডু দিস ইন এ শর্ট টাইম ইন এ সুইফট ম্যানার। চোখের সামনে সুইফট পড়ে আছে, অন্য কিছু হবে না। আনওয়াইজ ম্যানারে কেউ করতে বলবে না। ব্রেভ ম্যানারে হওয়ার থেকে, ব্রেভ ম্যানারও হতে পারে, আনওয়াইজও হতে পারে, কিন্তু মিনিংফুল সেন্টেন্স যদি হতে হয় সুইফট ম্যানারটাই বেস্ট অপশন। এটা বাচ্চারাও বুঝবে, তাড়াতাড়ি কাজটা করো। ইনসার্ট দ্য 16 নম্বর, ইনসার্ট দ্য প্রপার প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স। হি হিন্টেড এর পর একমাত্র একটাই প্রিপোজিশন আছে, হিন্ট অ্যাট। হিন্ট অ্যাট, বাকিগুলো থেকে তাকানো দরকার নেই। দেখো অ্যাট আছে কিনা, আনসার করে দাও। হিন্ট অ্যাট মানে কোনো কিছু
কোনো কিছুকে জাস্ট একটা আভাস দেওয়া। ওকে, 17 নম্বর, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। ইউ হ্যাড বেটার ড্যাশ পারমিশন, ইউ হ্যাড বেটার আস্ক ফর পারমিশন। এখানে ফরটা নেই কেন আমি জানি না, আস্ক ছাড়া কিছু হবে না, পারমিশন আমরা জিজ্ঞাসই করি, সুতরাং আস্ক পারমিশনই হবে, একটা ফর থাকা উচিত ছিল দেখে মনে হচ্ছে। এনিওয়েজ, 18, রিলেটিভ প্রোনাউন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। হু দ্যাট স হার ডিড নট পিটি হার, হু দ্যাট স হার ডিড নট পিটি হার, যে তাকে দেখেছে সে কে তাকে দয়া করেনি, যে তাকে দেখেছে সেই তাকে দয়া করেছে, অর্থাৎ এটা মানে হচ্ছে তাই। কিন্তু এখানে দেখো হুয়ের পর হুইচ বসবে না, হুইয়ের পর সাজ বসবে না, হুয়ের পর হোয়াট বসে না, সুতরাং একটাই পড়ে আছে দ্যাট স হার, যে তাকে দেখেছে সেই তাকে পিটি করেছে, যে তাকে দেখেছে, তাকে যে দেখেছে কে না পিটি করেছে তাকে, কে না তাকে দয়া করেছে। ওকে, নাম্বার 19, দ্য সান কি করতে হবে, রিলেটিভ প্রোনাউন। দ্য সান ড্যাশ রেজ গিভ লাইফ টু আর্থ ওয়াজ রিগার্ডেড বাই দ্য এনশিয়েন্ট অ্যাজ আ গড। দ্য সান হুজ রেজ গিভ লাইফ, যার আলো জীবন দান করে, তাহলে যার আলো, যার ইংরেজি সান দ্যাট রেজ হবে না, সান হুইচ রেজ হবে না, হুম রেজ হবে না। দেখো জাস্ট তিনটে বসালেই বুঝতে পারবে দিস ইজ রং ইউজ অফ দ্য ওয়ার্ড, সুতরাং একটাই হবে যার আলো। না জানলেও তুমি যদি এলিমিনেট করতে থাকো তুমি বুঝতে পারবে, কনফিউশন হলে, আমি না জানা বলতে কনফিউশন হলে তুমি এলিমিনেট করতে থাকো, দ্যাট উইল বি দ্য বেস্ট প্রসেস। নাম্বার 20, কল ইন কোয়েশ্চেনের মানে কি। ইফ সামথিং ইজ কল্ড ইন কোয়েশ্চেন, তার মানে সেটা নিয়ে আমি ডাউট আছে, আমি চ্যালেঞ্জ জানাতে পারি। ওকে, সেটা নিয়ে আমি কোয়েশ্চেন করতে পারি। সো এই ইডিয়ামটার মানে হচ্ছে চ্যালেঞ্জ, অনেস্টি অফ পারপাস, টেস্ট, ফ্ল্যাটার হবে না, ফ্ল্যাটার মানে তোষামত করা, এটা একমাত্র হবে দিস ইজ অ্যান ইডিয়াম যেটার মানে হচ্ছে কোনো কিছুকে চ্যালেঞ্জ করা। ওকে, কোয়েশ্চেন নাম্বার 21, কোয়েশ্চেন নাম্বার 21, অ্যাপ্রুভাল মে বি এক্সপ্রেসড বাই ফলোয়িং ইন্টারজেকশন। ইন্টারজেকশন কিন্তু পরীক্ষায় আসে, হ্যাঁ, ভীষণ আসে ডব্লিউবিসিএস পরীক্ষায় ইন্টারজেকশন, খুব সিরিয়াসলি এটাকে শিখো, ভীষণ কনফিউজিং মাঝে মাঝে, এটাও খুব, এখন যেটা করাবো সেটাও খুব কনফিউজিং, পার্টস অফ স্পিচের একেবারে শেষ পার্টস অফ স্পিচ খুব কনফিউজ করিয়ে দেয় কখনো কখনো। অ্যাপ্রুভাল মে বি এক্সপ্রেসড, অ্যাপ্রুভাল মানে কোনো কিছুকে সাপোর্ট করা, কোনো কিছুকে তুমি সাপোর্ট করছো, অ্যাপ্রুভ করছো, অর্থাৎ তুমি কিছুকে অনুমোদন করছো, ঠিক আছে। এখন এইটার ক্ষেত্রে দুটো শব্দের মধ্যে খুব কনফিউশন হতে পারে, হা এবং ব্রেভো। হাস মানে লুকিয়ে ফেলা, চুপ করে যাওয়া, হুররা মানে খুব আনন্দ, ঠিক আছে, এই দুটো হবে না, হওয়ার মধ্যে আছে হা এবং ব্রেভো। হ্যাঁ বলছি, সেটাও অ্যাপ্রুভালের একটা সাইন, আবার ব্রেভো মানে কাউকে আমি অ্যাপ্রিসিয়েট করছি, তার মানে সেটা আমি অ্যাপ্রুভ করছি। দুটোর মধ্যে কোনটা হতে পারে, দিস ইজ কনফিউজিং। তুমি বিভিন্ন বইতে যাবে, এক একটা এক এক রকম অ্যান্সার পাবে, যে স্যারের যেরকম মনে হয়েছে, যে এক্সপার্টের সে কিন্তু সেভাবে এটাকে আনসার করেছে। আমার হিসাবে যদি আমি পরীক্ষায় বসতাম, আমি কিন্তু ব্রেভোটা প্রেফার করতাম, তার কারণ হচ্ছে ব্রেভো মানে কাউকে অ্যাপ্রিসিয়েট করা এবং সেটাকে অ্যাপ্রুভ করা তার কাজকে। ওকে, সুতরাং ব্রেভোটা বেটার অপশন বলে আমি মনে করি। বিভিন্ন বইতে অনেক সময় হাও থাকতে পারে, বাট আমার মতে ব্রেভো যেহেতু একটা অ্যাপ্রিসিয়েটরি ইন্টারজেকশন, যেখানে আমি অ্যাপ্রিসিয়েট করছি কাউকে, সুতরাং ব্রেভো শুড বি দ্য কারেক্ট আনসার। যদিও আমি বলছি এটা খুব কনফিউজিং। 22, এ পার্সন অন দ্য ভার্জ অফ ডেথ অন অ্যান ইলনেস ইজ, যে মৃত্যুর মুখে কোনো রোগ বিসুখ নিয়ে চলে গেছে তাকে বলা টার্মিনালি ইল। টার্মিনালি ইল মানে হচ্ছে যে, যেমন ক্যান্সার এমন একটা ডিজিজ যে মৃত্যুর মুখে যাবেই, যে রোগ মৃত্যুর মুখে টেনে নিয়ে চলে যায়, এবং তাকে বলা হয় টার্মিনালি, অর্থাৎ টার্মিনাল মানে হচ্ছে শেষ স্টপ, আমরা জানি টার্মিনাস, সুতরাং টার্মিনাল মানে এখানে শেষ জায়গায় যে নিয়ে যাচ্ছে। ওকে, দেখো আর বাকিগুলো দেখো, সিরিয়াসলি ইল হতে পারে, কিন্তু টার্মিনাল শব্দটা আছে, সুতরাং সিরিয়াসলি হবে না। স্পোরাডিক্যালি মানে হচ্ছে খাপছাড়া ভাবে ইল, যে মাঝে মাঝে অসুস্থ হচ্ছে, সে মৃত্যুর দিকে নাও যেতে পারে, নাও দেয় ভাবে কোনো প্রশ্ন নেই, হবে 2। 23 নম্বর, অ্যান্ড এন্ডোক্রিনোলজিস্ট। এন্ডোক্রিনোলজিস্ট মানে হচ্ছে গ্ল্যান্ড নিয়ে যারা ডিল করে, পিটুইটারি গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড নিয়ে যাদের কাছে আমরা দেখাতে যাই, গ্ল্যান্ডের সমস্যা হলে বা হরমোনের প্রবলেম হলে তাদের বলা হয় এন্ডোক্রিনোলজিস্ট। ওকে ওকে, এগুলো অপথ্যালমোলজিস্ট, কার্ডিওলজিস্ট, বিভিন্ন রকমের লজিস্ট আছে, সেই একটা লিস্ট আমি দিয়ে দেবো, সেটা তোমরা প্র্যাকটিস করো, মুখস্থ করো। আমি আগে আলোচনা করেছি বেশ কিছু লজিস্ট নিয়ে বিভিন্ন ভিডিওতে, মনে পড়ছে, কিন্তু এন্ডোক্রিনোলজিস্ট হচ্ছে গ্ল্যান্ড নিয়ে যারা চিকিৎসা করে।
24 স্টোইক পার্সন। স্টোইক কাকে বলে? যে এন্ডিওর করে। স্টোইক মানে হচ্ছে যার ভেতর থেকে সমস্ত রকম সুখ দুঃখের ইমোশন প্রায় শেষ হয়ে গেছে, যে কষ্ট সহ্য করতে 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 এখন তার সহ্য করাটা একটা অভ্যাসে পরিণত হয়েছে, এমন মানুষকে বলা হয় স্টোইক ক্যারেক্টার। ইটস এ ফিলোসফিক্যাল টার্ম, এবং স্টোইসিজম একটা ফিলোসফিক্যাল ব্রাঞ্চ, যেটা মানে হচ্ছে যে সবকিছু নিয়ে নেওয়ার ক্ষমতা, অ্যাবজর্ব করে নিয়ে শক্তভাবে মেরুদণ্ড সোজা রেখে সহ্য করবার ক্ষমতাকে বলা হয় স্টোইসিজম বা স্টোইক পার্সন। এন্ডিওর মানে সহ্য করা, সুতরাং এটাই হবে। এন্টাইস মানে কাউকে প্রলুব্ধ করা হবে না, এক্সাইট মানে উত্তেজিত করা, আর এনেবল মানে সমর্থ করা হবে না। লাস্ট কোয়েশ্চেন আজকের, which is again very confusing. Insert the proper preposition. Here is the watch dash you asked dash. এখানে দেখো দুটো অপশন, which you ask for, অপশন নাম্বার 1, এবং 2 that you ask for। বাকি দুটো হচ্ছে না, খুব স্টুপিড পার্সনও বুঝবে কেন এই দুটোর মধ্যে কনফিউশন। এই দুটোর মধ্যে কনফিউশন কেন? হিয়ার ইজ দ্য ওয়াচ দ্যাট ইউ আস্ক ফর, রাইট, এই হচ্ছে সেই ঘড়ি যেটা তুমি চেয়েছিলে। হিয়ার ইজ দ্য ওয়াচ হুইচ ইউ আস্ক ফর ইজ অলসো রাইট। এখন প্রশ্ন হচ্ছে কোনটা এক্সামিনার কারেক্ট বলবেন। তুমি যদি গুগল সার্চ করো বা যে কোনো গ্রামার বই সার্চ করো, তাহলে দেখবে দ্যাটটা হচ্ছে অনেক কনভারসেশনাল, রেগুলার ইউজ করি আমরা, ঠিক আছে। আর হুইচ হচ্ছে ডেফিনেটলি এই অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে, এটা অ্যাডজেক্টিভ ক্লজ ক্ষেত্রে আমরা ব্যবহার করি বেশিরভাগ ক্ষেত্রে হুইচ। দ্যাটটা নাউন ক্লজও ব্যবহার হয়, সুতরাং কনফিউজ হয়ে যেও না কনফিউজড। এখানে দ্যাট ইউ আস্ক ফর আর হুইচ ইউ আস্ক ফর বোথ আর কারেক্ট, দুটোই ইকুয়ালি কারেক্ট, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কনভারসেশনে লাইটলি যদি আমি বলি দিস ইজ দ্য ওয়াচ দ্যাট ইউ আস্ক ফর, কারেক্ট অ্যান্সার। কিন্তু যদি আমি গ্রামাটিক্যাল সেন্সে বলি দিস ইজ দ্য ওয়াচ হুইচ ইউ আস্ক ফর, সেটা হবে গ্রামাটিক্যালি কারেক্ট অনেক বেশি। কেন? হুইচ ইউ আস্ক ফর স্ট্যান্ডস অ্যাজ এ অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ। যেহেতু আমি ইংরাজি পরীক্ষায় বসেছি এবং এটা কোনো ক্যাজুয়াল পরীক্ষা নয়, আমি বলবো যে দ্যাট ইউ আস্ক ফর এর বদলে হুইচ ইউ আস্ক ফরটা বেটার অপশন। কিন্তু আবার আমি বলছি এক্সামিনার দ্যাট ইউ আস্ক ফরটাও চুজ করে রাখতে পারেন, বিকজ ইট ইজ মোর পপুলার ভার্সন। দিস ইজ দ্য থিং দ্যাট ইউ আস্ক ফর। অনেক সহজভাবে আমি বলতে পারছি এবং সহজে মনে হচ্ছে এটা কারেক্ট। ইকুয়ালি কারেক্ট দুটোই, আবার বলছি দুটো ইকুয়ালি কারেক্ট, এই দুটোর মধ্যে কোনো আলাদা করে পার্থক্য নেই। হুইচ ডিটারমিন করছে যে জিনিসটাকে, দ্যাট ডিটারমিন করছে সেম জিনিসটাকে, কিন্তু তুমি এক একটা জায়গায় এক এক রকমের অ্যান্সার পাবে। কনফিউজ হয় না এসব ক্ষেত্রে, তোমার ইনস্টিংক্ট যেটা বলছে ফলো ইউর গাট ফিলিং, তারপরে ভগবানের নামে ছেড়ে দিতে হবে, কিছু করার নেই। এই সমস্ত ক্ষেত্রে 1-2 নম্বর তোমাদের যাবে। আমি সম্পূর্ণ মার্কস পাবার কথা বলছি তোমাদের, যে 25-এ 25, তুমি অন্তত 25টা কারেক্ট করে এসো, তারপরে 1-2 যাবেই। কারণ এই ধরনের কনফিউজিং সেন্টেন্স কেন এক্সামিনাররা সেট করে আমি আজও বুঝিনি, যেখানে দুটোই কারেক্ট এবং বিভিন্ন টিচাররা আর্গুমেন্ট করবে যে এটা বেটার, এটা না হলেই ভালো, আর উল্টোটাও বলা যেতে পারে। তো আমার ক্ষেত্রে গ্রামাটিক্যালি, আমি যেহেতু ইংলিশের টিচার, আমি গ্রামাটিক্যালি যাব, সুতরাং গ্রামাটিক্যালি কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে হুইচ ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট দ্যান দ্যাট। আবার বলছি, আমি যদি বলি দিস ইজ দ্য ওয়াচ দ্যাট ইউ আস্ক ফর ইজ ইকুয়ালি কারেক্ট, এর মধ্যে কোথাও কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না। দুটোতে যেহেতু দাগ দেওয়া যাবে না, আই উইল গো উইথ হুইচ অ্যান্ড ফর, দ্যাট ইজ অপশন নাম্বার 1। জানিও কেমন লাগলো ভিডিও। আমি তোমাদের চেষ্টা করেছি যে কিভাবে আমরা খুব স্পিডে কারেক্ট অ্যান্সারে আসতে পারবো এবং কারেক্ট অ্যান্সার কিভাবে আমরা চুজ করব। কখনো কখনো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন আসছে, ইডিয়াম, গ্রুপ ভার্ব, প্রিপোজিশন, ইন্টারজেকশন, তোমার ওয়ার্ড, ভোকাবুলারি, অ্যান্টোনিম, সিনোনিম ইত্যাদি ইত্যাদি, এবং এরর কারেকশনও আসবে মাঝে মাঝে। এবছর ডব্লিউবিসিএস পরীক্ষা আমার ধারণা আরো টাফ হবে। ইংলিশের কোয়েশ্চেন বেশ কিছু কনফিউজিং জিনিস থাকবে, হয়তো শব্দের কোয়ালিটি অফ ভোকাবুলারি উইল বি হায়ার দ্যান দ্য প্রিভিয়াস ইয়ার্স। সুতরাং নিজেকে তৈরি করতে থাকো এবং ভালো বই পড়ো। এসপি বক্সির বই খুব ভালো বই, পড়তে পারো। আমি ওয়ার্ড পাওয়ার মেড ইজি বলে একটা বই আছে, দ্যাট ইজ অলসো নরমান লুইসের, দ্যাট ইজ ভেরি ভেরি গুড বুক। ওই বইটা তোমরা কিনে নিতে পারো এবং তার পিছনে যে ওয়ার্ডের লিস্টটা আছে যদি একবার রেডি করে নিতে পারো, জীবনে কোনদিন কোনো ভোকাবুলারিতে আর সমস্যা হওয়ার কথা না। রেগুলার ইংলিশ নিউজ পেপার পড়ো, পার্টিকুলারলি এডিটোরিয়াল সেকশন, সেখানে সেন্টেন্সগুলো গ্রামাটিক্যালি শেখো
এবং যদি ভোকাবুলারি না জানা থাকে একটা জায়গায় টুকে তার ব্যবহার শেখো এবং সেটা সেন্টেন্সের মধ্যে শেখো। আলাদা করে ভোকাবুলারি ওয়ার্ড মনে রাখার চেষ্টা করো না, সেন্টেন্সে সেই ভোকাবুলারি মনে রাখার চেষ্টা করো। দিস আর ফিউ টিপস দ্যাট ইউ শুড ফলো। যদি ভালো লাগে ভিডিও শেয়ার করো এবং দেখতে থাকো। থ্যাংকস ফর বিইং উইথ মি টুডে। বাই।